আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। পরীক্ষার্থীদের আন্দোলনকে ব্যবহারের চেষ্টা করছে স্বার্থান্বেষী মহল, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। শেখ হাসিনা দেশে ফিরলে দণ্ড কার্যকর। ৪৫ বছর পর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় অভিযুক্ত সাবেক মেজর মোজাফফর ডিবির হাতে গ্রেপ্তার, সেনাবাহিনীর কাছে হস্তান্তর। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রী। ভিন দেশের প্রেসক্রিপশনে চলবে না বাংলাদেশ, জামায়াতের আমির। শ্রদ্ধা ভালোবাসায় রক্তস্নাত জুলাই শহীদ দিবস স্মরণ। আন্দোলনের প্রথম শহীদ রংপুরের আবু সাইদ হয়ে ওঠেন প্রতিবাদের প্রতীক। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে জল ঘোলা করার চেষ্টা করছে স্বার্থান্বেষী মহল। তবে এই আন্দোলনে সরকার গুরুত্ব দিচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, আন্দোলন করে পরীক্ষা বাতিল কিংবা অটোপাস নেওয়া যাবে না। সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে ফাঁসির রায় কার্যকর করা হবে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। এটা ২০২৫ সালের ২২ জুলাইয়ের চিত্র। পরীক্ষা বাতিলের দাবিতে সচিবালয়ে ঢুকে পড়ে এইচএসসির শিক্ষার্থীরা। ঠিক এক বছর পর আবারও রাজপথে এবারের এইচএসসির পরীক্ষার্থীরা। আমাদের একটা সুস্থ শিক্ষামন্ত্রীর দরকার। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা নেওয়ার প্রতিবাদ ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনে তারা। শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার পেছনে কারো স্বার্থ থাকতে পারে বলে মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরকারকে বিব্রত করতে চায় এরকম কিছু মহল তো আছেই। তারা বিভিন্ন ইস্যুতে নিজেদের পরিচয় গোপন করে এখানে একটা ঘোলা পানিতে মাছ শিকারের ব্যবস্থা করতে চায়। সেটা দৃশ্যমান হয়েছে। যারা আন্দোলন করছে তাদের মধ্যে অনেকে দেখা যায় আসলে ছাত্রই না, পরীক্ষার্থীই না। পিছনে যেই থাকুক, সামনে তো আমরা আছি। এগুলো আমরা খুব একটা গুরুত্বের সাথে নিচ্ছি না। শিক্ষার্থীদের উপর পুলিশের মারধরের বিষয়টি সঠিক নয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলন করে পরীক্ষা বাতিল কিংবা অটো পাস নেওয়ার দিন শেষ। ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখা গিয়েছে যে সচিবালয়ে ঢুকে গিয়ে পরীক্ষা স্থগিত করা বা বিনা পরীক্ষায় পাশের ঘোষণা নেওয়া, এই সমস্ত একটা অপকালচার তখন দেখা গিয়েছে, যার কারণে তারা এখনও সেই টেন্ডেন্সিটা বহাল রেখেছে। তবে তাতে করে আমরা শিক্ষার মান ক্ষুণ্ণ হোক এরকম কোনো বিষয়ে আমরা অ্যালাউ করব না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় উদ্বিগ্ন নয় সরকার। তিনি দেশে ফিরলে গ্রেফতার করে মৃত্যুদণ্ড কার্যকরের উদ্যোগ নেওয়া হবে। আমরা তো তাকে ফেরত চাই এবং বিচারের মুখোমুখি হোক সাজাপ্রাপ্ত আসামি হিসাবে। দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হবে এবং রায় কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে। যদি আপিল করার কোনো সুযোগ থাকে সেটা আইন আদালত বুঝবে, তখন আপিলের সুযোগ থাকলে আপিল হবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজির আহমেদ ও ভারতে গ্রেফতার ওসমান হাদি হত্যার অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। আমরা দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাদের যা কিছু করণীয় আইনানুগভাবে সবকিছু আমরা সম্পন্ন করেছি। তিনি জানান, ডিএনএ টেস্টের মাধ্যমে প্রমাণিত হলে জুলাই শহীদদের সংখ্যা বাড়বে, আর ভুয়া প্রমাণিত হলে তালিকা থেকে বাদ দেয়া হবে। আমরা তদন্ত করে অবশ্যই সেটা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। তার আত্মসমর্পণের সুযোগ নেই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফেরা না ফেরা নির্ভর করছে ভারত সরকারের ওপর। শেখ হাসিনা সহ যেসব আসামিরা ভারতে আছেন তাদেরকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি আরও বলেন, সাবেক এই প্রধানমন্ত্রী দিল্লিতে পলাতক হিসেবে আছেন। তার কাছে কোনো পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট না থাকায় অবশ্যই তাকে ছবিযুক্ত প্রমাণপত্র নিতে হবে। তবে এতে ভারত বাংলাদেশ সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে বাংলাদেশ থেকে। আইনগতভাবে আত্মসমর্পণের কোনো আর স্কোপ নাই। সো whenever she comes to Bangladesh, she will be arrested. হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আছে, কোনো স্ট্যাটাসে নাই। তারা কিভাবে ফেরত আসবে, সেটা যদি এক্সট্রাডিশন ট্রিটির অনুযায়ী আসে তাহলে এটার আইনগত নিয়ম আছে এবং ডিপ্লোম্যাটিকও কিছু নর্মস আছে। এই দুটো ফলো করে হয়তো উনি ফেরত আসবে। যদি আসে তাহলে সাথে সাথে অ্যারেস্ট হবে। ৪৫ বছর ধরে পলাতক থাকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ মোজাফফর হোসেনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। বুধবার মধ্যরাতে রাজধানী বনানী ডিওএইচএস থেকে তাকে আটক করা হয়। পরে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে ডিবি। হত্যাকাণ্ড পরবর্তী সময়ে মোজাফফর হোসেন ভারতে আশ্রিত ছিল। পরবর্তীতে বিভিন্ন সময়ে নাম পরিবর্তন করে দেশে বিদেশে যাতায়াত করত। সুখী, সমৃদ্ধ, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের সাথে বৈঠকে তাদেরকে দেশের অবিচ্ছেদ্য অংশ বলে অভিহিত করেন প্রধানমন্ত্রী। বলেন, সরকার এমন একটা দেশ গড়তে চায় যেখানে কোনো জাতি গোষ্ঠীর বৈষম্য থাকবে না। এ সময় সমতলে থাকা ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভূমির মালিকানার সমস্যার সমাধানে ভূমি কমিশন গঠন, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, কেন্দ্রীয় কালচারাল সেন্টার, বিভিন্ন প্রকল্পের নামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসতি উচ্ছেদ বন্ধ করা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ঋণ সুবিধা দেওয়ার দাবি উপস্থাপন করা হয়। সরকার পর্যায়ক্রমে সমাধানযোগ্য সব সমস্যার সমাধান করার চেষ্টা করছে বলেও জানান প্রধানমন্ত্রী। বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ক্ষুদ্র নৃগোষ্ঠী বিষয়ক প্রধানমন্ত্রী বিশেষ সহকারী বিজন কান্তি সরকার সহ 17 জেলার 18টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আগের মতোই প্রতি বছর 1 নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে আন্তর্জাতিক যুব দিবস প্রতি বছর 12 আগস্ট আলাদাভাবে পালিত হবে। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব অনুমোদিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রতি বছর 1 নভেম্বর জাতীয় যুব দিবস ও 12 আগস্ট আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করত। তবে অন্তর্বর্তী সরকারের সময় উপদেষ্টা পরিষদের এক বৈঠকে জাতীয় আন্তর্জাতিক যুব দিবস একসাথে 12 আগস্ট উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী 2025 সালে প্রথমবারের মতো দুটি দিবস একই দিনে পালিত হয়। জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষার সাথে কেউ বেইমানি করলে ইতিহাস তাদের কখনো ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। রাজধানীতে জুলাই শহীদ দিবসের আলোচনা সভায় তিনি বলেন, জামায়াত ইসলামী একমাত্র দল যাদের ভারত সবসময় লাল কার্ড দেখাতে চায়। তবে জামায়াত ইসলামী তাদের লাল কার্ডকে তোয়াক্কা করে না বলে জানান ডাক্তার শফিক। খায়রুল ইসলামের রিপোর্ট। মোরা একসাথে লড়ব, দেশটাকে গড়ব। জুলাই শহীদ দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত আলোচনা সভা। রাখব শহীদ সম্মান। দলীয় নেতৃবৃন্দের পাশাপাশি উপস্থিত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। 16 তারিখে আবু সাঈদের হত্যার, তাকে শহীদ করার মাধ্যমে হাসিনার মসনদে আগুন জ্বালিয়ে দিয়েছিল। আবু সাঈদ, ওয়াসিম আকরাম সহ অভ্যুত্থানে প্রাণ হারানো সকল শহীদকে স্মরণ করেন বক্তারা। দাবি জানান সব হত্যাকারীদের বিচারের। যেই জমিনে শহীদদের রক্ত পড়েছে
সেই জমিনে ইনসাফ বিজয় হবে ইনশাআল্লাহ। বর্তমান সরকার তাদের কাছে আমাদের বিশেষভাবে অনুরোধ, সন্তান হত্যার বিচারটা যেন আমরা জীবিত থাকাকালীন দেখে যেতে পারি। প্রধান অতিথির বক্তব্যে অভ্যুত্থানের শহীদদের স্মরণ করে আবেগে আপ্লুত হয়ে পড়েন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষার সঙ্গে কেউ বেইমানি করলে ইতিহাস তাদেরকে কখনো ক্ষমা করবে না। কোনো ভয়টা দেখাই আমাদের কোনো লাভ নাই ভাই, আমরা ওই সমস্ত ভয়কে পাত্তা দিই না। আমরা আশা জাগাইয়ে রাখতে চাই যে এই রাষ্ট্র নিমক হারামি করবে না এদের সাথে, কিন্তু যদি করে তাহলে অতীতে যেমন নিমক হারামদের কোনো ভালো পরিণতি হয়নি, বর্তমানেও হবে না। এ সময় জামায়াত আমির সীমান্তে পার্শ্ববর্তী দেশের আধিপত্যের নিন্দা জানিয়ে বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি এদেশের মানুষের ইচ্ছাই চলবে, কোনো ভিনদেশীদের প্রেসক্রিপশনে নয়। এ দেশ তার পররাষ্ট্রনীতি কারো ডিকটেশনে চলুক, এটা আমরা চাই না। ভারত আমাদের প্রতিবেশী, তাদের সাথে আমরা সৎ প্রতিবেশীর আচরণ করতে চাই এবং তারাও আমাদের সাথে সৎ প্রতিবেশীর আচরণ করছে, ওটাও দেখতে চাই। এর ভিন্ন কোনো সম্পর্ক কারো সাথেই আমাদের থাকবে না। এদিন সকালে রায়ের বাজার কবরস্থানে জুলাই শহীদদের গণকবরে শ্রদ্ধা জানান ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতারা। আল্লাহ সকল শহীদকেই তুমি কবুল করে নাও। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। আজ জুলাই শহীদ দিবস। 2024 সালের এই দিনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ, চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম সহ প্রাণ হারান 6 জন। দিনটি স্মরণে রংপুরে আবু সাইদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। শ্রদ্ধা নিবেদন করেছেন এনসিপি নেতারা। অন্যদিকে কক্সবাজারে শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এছাড়াও প্রতিটি বিভাগীয় জেলা শহরে পালিত হয় জুলাই শহীদ দিবস। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। জুলাই শহীদ দিবস উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচিতে অংশ নেন প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শহীদের স্মরণে, শহীদের স্মরণে। সকালে রংপুরে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। এ সময় গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এ সময় তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ। সরকারি দল বিরোধী দল মিলেই গণতন্ত্রকে যেমনি প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই, তেমনি জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই। এখন বিরোধী দল মাঝে মধ্যে যে মেঠু বক্তৃতা করেন, সেটা তো তাদের রাজনৈতিক বক্তব্য। জুলাই সনদ বাস্তবায়ন করবার জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ। কক্সবাজারের পেকুয়ায় ছাত্রদল নেতা ও জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ সময় তিনি বলেন, 2 বছরেও ওয়াসিম হত্যাকাণ্ডের বিচার না হওয়া বিচার বিভাগের দুর্বলতা। পরে তিনি শহীদ ওয়াসিমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে আর্থিক সহায়তা দেন। সকল হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত সকলের বিচার হোক, এটা আমি মনে প্রাণে চাই। এটা একটা বিচার বিভাগের আমাদের দুর্বলতা অথবা আমাদের পুরো বিচার ব্যবস্থার একটা দুর্বলতা হিসেবে আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি। এছাড়া খুলনা, নড়াইল, নাটোর, ঝালকাঠি, সাতক্ষীরা সহ দেশের প্রতিটি অঞ্চলেই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে দেশ জুড়ে পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস। জাহিদুল আলম, এটিএন বাংলা। 24-এর গণঅভ্যুত্থানে যে কয়েকটি নাম আত্মত্যাগ আর প্রতিবাদের প্রতীক হয়ে আছে, তাদের মধ্যে অন্যতম শহীদ আবু সাইদ। দুহাত প্রসারিত করে বুক চিতিয়ে রাজপথে দাঁড়ানো এই তরুণের মৃত্যু নাড়া দিয়েছে গোটা দেশকে। তবে যে প্রত্যাশা নিয়ে জীবন দিয়েছিলেন অসংখ্য তরুণ, সেই বৈষম্য আজও দূর হয়নি বলে মনে করেন আবু সাইদের বাবা মকবুল হোসেন। রংপুরের পীরগঞ্জ থেকে ফিরে ইরসানুল গনি স্বজনের ক্যামেরায় আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। জুলাইয়ের উত্তপ্ত দুপুর, রাজপথ জুড়ে উত্তেজনা, স্লোগান আর আন্দোলনের ঢেউ। সেই উত্তাল জনসমুদ্রের মাঝে এক অকুতভয় তরুণ আবু সাইদ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী।
যার পরিবারে দরিদ্রতা ছিল নিত্যসঙ্গী। স্বপ্ন ছিল অভাব গোছানোর, কিন্তু হঠাৎ করেই দেশমাতৃকার প্রয়োজন আরও বড় হয়ে ওঠে। বৈষম্যহীন দেশ গড়ার তাগিদ থেকেই রাজপথে নামেন তিনি। আমার ছেলে একটা মেধাবী ছিল, এই রকম পরিবারের মধ্যে থেকে টিউশনি করে মানুষের ছেলে পড়ে, খুব কষ্ট করে পড়ছিল। ২৪-এর ১৬ই জুলাই আন্দোলন ক্রমেই অগ্নিগর্ভ হয়ে ওঠে। প্রাণঘাতী সংঘর্ষ, ধোঁয়া আর আতঙ্ক টলাতে পারেনি আবু সাঈদকে। দুহাত প্রসারিত করে হিংস্র হয়ে ওঠা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের সামনে দাঁড়িয়ে যান তিনি। তবে ঘাতক পুলিশের গুলিতে নিভে যায় এই বীরের জীবন প্রদীপ। শহীদ আবু সাঈদ আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার সাহস, আত্মত্যাগ আর প্রতিবাদের চেতনা বেঁচে থাকবে প্রজন্ম থেকে প্রজন্ম। ইতিহাসে কিছু নাম সময়ের সঙ্গে সঙ্গে মুছে যায়, আর কিছু নাম হয়ে ওঠে জাতির বিবেক। আর আবু সাঈদ সেই অমর নামগুলোর একটি। একজন সন্তানের মৃত্যু, এক মায়ের বুক খালি হয়ে যাওয়া আর বাবার নীরব হয়ে যাওয়ার গল্প। একটি পরিবারের স্বপ্ন থেমে যাওয়ার গল্প। যে ঘরে একদিন হাসির শব্দ ছিল, আজ সেখানে স্মৃতি আর অপেক্ষার দীর্ঘশ্বাস। স্বপ্নের একটা পুতুল ছিল আমার সংসারের মধ্যে, সেটা এখন নাই। আমি এখন অসহায়। সরকারের কাছে আগুন দাবি জানাই যে বিচারটা কার্যকর হোক। দেশে এবং দেশের বাহিরে তাদের সাজাপ্রাপ্ত যে আসামি আছে, তাদের যেন যথাযথভাবে তাদের শাস্তি কার্যকর করে। আবু সাঈদ, তার নাম আজ উচ্চারিত হয় সাহসের প্রতীক হিসেবে। অনেক তরুণের কাছে তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের এক অনুপ্রেরণা। জুলাইয়ের সেই রক্তাক্ত অধ্যায়ে তার আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বাঁক হয়ে থাকবে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, পীরগঞ্জ, রংপুর। ধর্মকে কেন্দ্র করে বিভাজনের রাজনীতি নয়, বরং সব ধর্মবর্ণের মানুষের অংশগ্রহণে উন্নত বাংলাদেশ গড়াই সরকারের লক্ষ্য বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর স্বামীবাগ ইস্কনে শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের উদ্বোধনে একথা বলেন তিনি। সারা দেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানা ধর্মীয় আচারের মধ্য দিয়ে ৯ দিনের এ উৎসব পালিত হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন জেমস হামিম। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে। সারা দেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানা ধর্মীয় আচারের মধ্য দিয়ে ৯ দিনব্যাপী এই উৎসব চলবে। আজকে অনেক একটা আনন্দের দিন, অনেক শুভ একটা দিন। সবকিছু যে এত সুন্দরভাবে হচ্ছে আমাদের, এটা খুবই ভালো লাগতেছে। এশিয়া মহাদেশের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী ঢাকা ধামরায়ে যশো মাধবের ৪০০ বছরের পুরনো রথযাত্রা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সবাই মিলে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে এবং এটা কোনো সাম্প্রদায়িক দেশ নয়, অসাম্প্রদায়িক দেশ। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। ঢাকা স্বামীবাগের রথযাত্রায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের রাজনীতিতে ধর্ম নিয়ে বিভাজন সৃষ্টি হোক, এটা বিএনপি চায় না। রাজনীতিতে বিভাজন বিশ্বাস করি না। আমাদের যে রাজনৈতিক দর্শন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব আমাদের দিয়ে গিয়েছেন, বাংলাদেশি জাতীয়তাবাদ, সকল ধর্মের সকল বর্ণের মানুষের সঙ্গে একাত্ম হয়ে বাংলাদেশের উন্নয়ন আমরা কামনা করেছি। এদিকে কোনো মহল যাতে এই আয়োজনে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনী সারা দেশে কঠোর নজর রাখছে বলে জানিয়েছেন ডিএমপি। জেমস হামিম, এটিএন বাংলা, ঢাকা। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যেসব সাংবাদিকরা গণমানুষের পক্ষে অবস্থান নিয়েছিলেন তাদের নিয়ে আগামী বাংলাদেশ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির ফল উৎসবে তিনি একথা বলেন। এ সময় দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে গণমাধ্যম কর্মীদের কার্যকর ভূমিকা রাখার আহ্বানও জানান তিনি। ভিন্ন মতকে স্বাগত জানিয়ে দেশের স্বার্থে সবাইকে এক থাকার তাগিদ দেন
মহদি আমিন। এ সময় রাজুক চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম, ডিআরইউ সভাপতি সালে আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সহ সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ভিন্ন আদর্শ, ভিন্ন মূল্যবোধ থাকবে, বা যতক্ষণ পর্যন্ত আমরা গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করব, যতক্ষণ পর্যন্ত আমরা দেশপ্রেমকে ধারণ করব, ততক্ষণ পর্যন্ত জাতির বৃহত্তর স্বার্থের জায়গাগুলোতে, দেশের সার্বভৌমত্ব রক্ষার জায়গাতে, জনগণের অধিকার এবং স্বাধীনতা প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা অটল থাকবো, একসাথে কাজ করে যাব। জুলাই গণ অভ্যুত্থানের মামলায় নিরপরাধ কেউ হয়রানির শিকার হবে না বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। এজন্য পর্যাপ্ত সময় নিয়ে সর্বোচ্চ মানদণ্ড নিশ্চিত করে তদন্ত করছে পুলিশ। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। জুলাই আন্দোলনে হতাহতের ঘটনায় সারা দেশে মামলা হয়েছিল ১,৮৬২টি। ২ বছরে মাত্র ২৫৪ মামলার তদন্ত শেষে প্রতিবেদন দিয়েছে পুলিশ। বাকি ৮৬% মামলার তদন্ত এখনও শেষ হয়নি। মিজান শাহজাহানের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের সময় সংগঠিত অপরাধের দায়ে দায়েরকৃত মামলার তদন্ত ও বিচার নিয়ে প্রশ্ন আছে নানা মহলে। মোট মামলার মাত্র ১৪% তদন্ত রিপোর্ট দিয়েছে পুলিশ। এ কারণে ক্ষুব্ধ জুলাই যোদ্ধাদের কেউ কেউ। অন্যদিকে জুলাই অভ্যুত্থানের মামলায় ব্যক্তিগত বিরোধের জেরে কাউকে কাউকে ফাঁসানোর অভিযোগ উঠেছে অনেকের বিরুদ্ধে। সম্পত্তি নিয়ে বিরোধ, পারিবারিক কলহের কারণে মামলায় নাম জুড়ে দেওয়ার তথ্য এসেছে সংবাদ মাধ্যমে। আবার অর্থের বিনিময়ে অভিযোগপত্রে নতুন করে নাম লেখানো কিংবা নাম কাটানোর বাণিজ্য করার অভিযোগও রয়েছে। মৃত ব্যক্তির পাশাপাশি প্রবাসীকেও কেউ কেউ জড়িয়েছেন এসব হয়রানিমূলক মামলায়। এমনকি নিজের জীবিত সন্তানকে মৃত সাজিয়ে মামলা দিয়েছেন কোনো কোনো অসাধু ব্যক্তি। এই বাস্তবতায় জুলাই অভ্যুত্থানের মামলার ব্যাপারে সময় নিয়ে তদন্ত করছে পুলিশের সবচেয়ে বড় ইউনিট ডিএমপি। জুলাই আন্দোলনের ঘটনায় ডিবির তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, ডিবিতে ৫৯টি মামলা তদন্তনাধীন। আমাদের ডিএমপি হেডকোয়ার্টারে একটা মনিটরিং আছে, তারাও প্রতি ১৫ দিন পর পর এই মামলাগুলো নিয়ে বসা হয় এবং পুলিশ হেডকোয়ার্টারে একটা মনিটরিং সেল আছে, সেখানেও এই মামলাগুলো যাচাই বাছাই করা হয়। কেউ যদি ওরকম কোনো উদ্দেশ্য নিয়ে থাকে আমরা সেটাতে কোনো সায় দেব না এবং তার বিরুদ্ধে অবশ্যই আইনগতভাবে ব্যবস্থা নেওয়া যায়। কেউ যদি মিথ্যা মামলা দায়ের করে থাকে, তবে আমি আপনাদেরকে নিশ্চয় দিচ্ছি এই মামলাগুলো সঠিকভাবে তদন্ত করে একমাত্র দোষী ব্যক্তিদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এ সময় ডিবি প্রধান জানান, দেশে অনলাইন জুয়ায় দৈনিক ৭০০ থেকে ৮০০ কোটি টাকার লেনদেন হয়। আন্তর্জাতিক চক্রের সাথে মিলে অনলাইনে জুয়া পরিচালনার সাথে যুক্ত ৬ জনকে গ্রেপ্তার করেছে ডিবি। গ্রেপ্তারকালে আসামিদের নিকট থেকে ৬০টিরও অধিক মোবাইল ফোন জব্দ করা হয়, যে মোবাইল ফোনগুলোর মাধ্যমে তারা ওই ৬,৬০০টি সিম কার্ড ব্যবহার করে নগদ এবং বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে টাকা ট্রান্সফার করে। আরও যারা এই চক্রের সাথে জড়িত তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। অভিযান পরিচালনাকালে ধৃত আসামিদের কাছ থেকে মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। করা হয়েছে। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। বিদেশে উচ্চশিক্ষার বিষয়ে সঠিক দিক নির্দেশনা এবং শিক্ষার্থীদের IELTS, স্পোকেন ইংলিশ, PTI প্রস্তুতি ও বিভিন্ন দক্ষতা উন্নয়নে অফলাইন কার্যক্রমের উদ্বোধন করেছে ব্রিডিং গ্রাউন্ড। রাজধানী মিরপুর ১১ নম্বরে মেট্রো রেলের পাশে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে বুধবার কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন ব্রিডিং গ্রাউন্ডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৌম্য খান। গত ৬ বছর ধরে কানাডা থেকে অনলাইনে শিক্ষার্থীদের IELTS প্রস্তুতি, ইংরেজি ভাষার দক্ষতা উন্নয়ন এবং বিদেশে উচ্চশিক্ষা সংক্রান্ত পরামর্শ দিয়ে আসছেন সৌম্য খান। শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির বিভিন্ন কোর্স এবং বিদেশে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। পাশাপাশি অভিজ্ঞ কাউন্সিলরদের সাথে সরাসরি মতবিনিময় ও পরামর্শ নেওয়ার সুযোগ পাবে বলে জানান সৌম্য খান। পরে অনুষ্ঠিত হয় র্যাফেল ড্র এবং বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় উপহার বিতরণ করা হয়। ২০২৬-২৭ অর্থবছরে ৪,৫২৭ কোটি বাজেট ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ডিএনসিসি প্রশাসক জানান, গ্রিন ও ক্লিন ঢাকা গড়তেই এবারের বাজেট, যা গত অর্থবছরের তুলনায় ১,৫০০ কোটি টাকা কম। গুলশানে ডিএনসিসি ভবনে বাজেট ঘোষণা করেন উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম। এ সময় জলাবদ্ধতা দূর করে ক্লিন ঢাকা গড়তে নগরবাসীর সহযোগিতা চান তিনি।
যুব সমাজকে মাদক সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। তিনি জানান, বাংলাদেশ থেকে মাদক ও সন্ত্রাস দূর করতে প্রতিজ্ঞাবদ্ধ প্রধানমন্ত্রী তারেক রহমান, যার অংশ হিসেবে মাদকের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড ঘোষণা করেছেন। সচেতনতার অংশ হিসেবে মাদক বিরোধী র্যালি ও সমাবেশ করেছে তেজগাঁও শিল্প অঞ্চল থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এবারে খেলার খবর। সিরিজ বাঁচানোর মিশন নিয়ে দ্বিতীয় টি-20তে কাল জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। বুলাওয়েতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শুক্রবার বিকেল 4:30টায়। প্রথম টি-20তে 32 রানে হারে বাংলাদেশ, ফলে 3 ম্যাচের সিরিজে 1-0 ব্যবধানে পিছিয়ে রয়েছে সফরকারীরা। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের। এর আগে জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট এবং 3 ম্যাচের ওয়ানডে সিরিজও হেরেছে বাংলাদেশ। তাই আরেকটি সিরিজ হার এড়ানোর লক্ষ্যে মরিয়া তাওহিদ হৃদয়ের দল। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। পরীক্ষার্থীদের আন্দোলনকে ব্যবহারের চেষ্টা করছে স্বার্থান্বেষী মহল, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। শেখ হাসিনা দেশে ফিরলে দণ্ড কার্যকর। ৪৫ বছর পর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় অভিযুক্ত সাবেক মেজর মোজাফফর ডিবির হাতে গ্রেপ্তার, সেনাবাহিনীর কাছে হস্তান্তর। বৈষম্যহীন দেশ করার প্রত্যয় প্রধানমন্ত্রী। ভিন দেশের প্রেসক্রিপশনে চলবে না বাংলাদেশ, জামায়াতের আমির। শ্রদ্ধা ভালোবাসায় রক্তস্নাত জুলাই শহীদ দিবস স্মরণ। আন্দোলনের প্রথম শহীদ রংপুরের আবু সাইদ হয়ে ওঠেন প্রতিবাদের প্রতীক। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।